ধানের ক্ষতিপূরণ চাই, আর কিছু চাই না। ধানের ক্ষতিপূরণ চান। দিকে দেখি ধান মানে যত রৌদ্র তাপ ওঠে তত ঝামর ধারে চাঁদামারি বাজারে বর্মন ফার্টিলাইজার। দাঁড়িয়ে রয়েছি বালাগ্রাম গ্রামে রয়েছে, যেখানটায় দেখা যাচ্ছে 3 থেকে 4 বিঘা জমি ধান চাষ নষ্ট হয়ে গেছে। গ্রাম বাংলায় এই 3.5 বিঘা জমির ধান নষ্ট হওয়া মানে বিশাল রহস্য, বিশাল ব্যাপার। একটা কৃষকের এমনিতে কৃষকের যে অবস্থা, তার মধ্যে দিয়ে 3.5 বিঘা জমির ধান নষ্ট হওয়া কী কারণ রয়েছে আর এর রহস্য কী রয়েছে, আমরা সেটা জানার জন্য আজকে সরাসরি ধান ক্ষেতের মধ্যে চলে আসছি। সেই ধান ক্ষেতের মধ্যে আজকে দেখিয়ে দেবো আপনাদের এই ধান কীভাবে নষ্ট হলো। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে ওষুধ নিয়ে আসছে কোন সারের দোকান থেকে, সেই লোকের কাছ থেকে আমরা জেনে নেব যে ওষুধটা কীভাবে নিয়ে আসলো, কী বলে নিয়ে আসলো, আর এই ওষুধ দেওয়ার পর ধান কীভাবে নষ্ট হলো তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। তো সর্বপ্রথম দাদা আপনার নামটা বলবেন। অমল প্রামাণিক। অমল প্রামাণিক, বাড়ি কোথায় আপনার? ফলিমারি বাড়ি। এই ধানগুলো কে চাষ করেছে? আমি করেছি। আপনি করেছেন? আপনার এখানটা কে রয়েছে? শ্বশুর বাড়ি। এখানটায় কতগুলো ধান করেছেন? এখানটায় 3.5 বিঘা। 3.5 বিঘা ধান। আচ্ছা, এই জমিটা কি আপনার শ্বশুরের? না, তো আমার লিস্টে নিয়েছেন ধান করার জন্য। এবার ধানটা কিভাবে নষ্ট হলো? এই যে ঘাস মারা স্প্রে করে। ঘাস মারা এই ওষুধটা। তো ক্যামেরাম্যানকে বলবো একটু এই ওষুধটা ভালো করে দেখায় নিতে। আচ্ছা, এই ওষুধের যার দোকান থেকে নিয়েছেন সে ঘাস মারা ওষুধ দিল, আপনি কি চেয়েছিলেন যে ঘাস মারা ওষুধ? না, তো আমি গন্ডি মারা চেয়েছি। গন্ডি মারা চেয়েছিল, দিল ঘাস মারা। তো যখন দিছে তখন সে দেখেনি যে ঘাস মারা ওষুধ দিলাম? না, আমি ওনাকে আবার জিজ্ঞাসা করেছিলাম যে ওষুধটা দিলেন ধান বাড়িতে কোনো ক্ষতি হবে না? তো না, ক্ষতি হবে না। তো আমাকে পরে বললো যে 25 ml করে দিতে। তো পরে আমি তো আর 25 ml দিইনি, বাড়িতে এসে পরে আমি 20 ml করে দিয়েছি। দেওয়ার পরের দিন দেখি ধানের এই অবস্থা। ধান আমার নষ্ট হয়ে গেছে। মানে যাওয়ার পরে বলছিল যে আমাকে গন্ডি মারা ওষুধ দিতে। তারপরে এই ওষুধটা কখন, মানে দিনের বেলায় সকালবেলায় কখন, কোন টাইমে নিয়ে আসছিলে তুমি? এই তাও 8:30টার দিকে। 8:30টায়? সকাল 8:30? সকাল 8:30। আর দিয়েছিলে কখন? বিকেলবেলা এই 3:30 4টার দিকে। 3:30 4টার দিকে। তখন কি রৌদ্র ছিল, কি আবহাওয়া ঠান্ডা ছিল? রৌদ্র ছিল, একটু রৌদ্র ছিল। কখন দিতে বলছিল? আমাকে সন্ধ্যাবেলায় দিতে বলছিল। সন্ধ্যাবেলায় দিতে বলছিল। তো 3:30 4টা মানে সন্ধ্যাবেলা হয় নাকি? সন্ধ্যাবেলা হয়। তো ওইটা আমি দিয়েছিলাম। তারপর কখন দেখলা যে ধান নষ্ট হওয়ার দিকে? এই লক্ষণটা কখন আসলো? পরের দিন। তারপরের দিন সকালবেলা? সকাল 10টার দিকে। 10টার দিকে? আচ্ছা, 10টার দিকে এরকম আসলো। তো আপনার শ্বশুর বাড়িতে আপনি ধান চাষ করলেন, সেই ধান নষ্ট হলো। তো আপনাকে কে পাঠালো ওই দোকানে? কেউ পাঠায়নি, আমি গেছি। আচ্ছা, দোকানে গিয়ে ওষুধ নেওয়া হয় আগে থেকে? হ্যাঁ, আমি 2-3 বার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেদিনকে গেছি, যাওয়ার পরে ওনাকে বললাম আমার ধান বাড়ির ওষুধ মানে নিব। আচ্ছা। তো পরে আমাকে বললো যে কি ওষুধ? তো আমি বললাম যে ধান বাড়িতে গন্ধি ধরছে, গন্ধি দেখা যায়, গন্ধি খেলানোর জন্য ওষুধ দাও। আচ্ছা। তো পরে আমাকে এই ওষুধটা দিয়ে বললো যে এটা নিয়ে গিয়ে স্প্রে করো। আচ্ছা, এটার দাম কত নিয়েছে? 200 টাকা। 200 টাকা? 200 টাকা দিয়ে কতগুলো জমিতে দিতে বলছিল? আপনি কতগুলো জমি? 3.5 বিঘার কথা বলছি। 3.5 বিঘার কথা? তাই এটা কি বলছিল, 3.5 বিঘা জমিতে এটা ফুল লাগবে নাকি? কি বলছে? না, আমাকে বলছিল যে সে কত ml দিতে বলছিল? আমাকে ml 25 ml কথা বলছিল। 25 ml এক ট্যাঙ্কি? আচ্ছা, 3.5 বিঘা জমির কথা বলছিল। 3.5 বিঘা কত ট্যাঙ্কি লাগবে? তো আমি তো বলছিলাম যে 6 থেকে 7 ট্যাঙ্কি। উনি বলছেন যে 12 ট্যাঙ্কি হবে, বেশি করে দিলেও অসুবিধা হবে না। আচ্ছা, 12 ট্যাঙ্কি হবে? এটা দিয়ে 12 ট্যাঙ্কি হবে? আচ্ছা, 12 ট্যাঙ্কি 6 এইখানটা লাগে 6-7 ট্যাঙ্কি। 12 ট্যাঙ্কি দিলেও কোনো অসুবিধা হবে না? না, এইভাবে বলছিল। কিভাবে বলছিল? যে আমি তো বলছিলাম যে 7 ট্যাঙ্কির কথা, যে 6 থেকে 7 ট্যাঙ্কি দেবো। তো উনি আমাকে বলছেন যে এটা 12 ট্যাঙ্কি হবে, একটু যদি বেশি পরিমাণেও যায় কিছু অসুবিধা হবে না। তো তোমার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম কমল বর্মন। তো একটু শ্বশুরের কাছ থেকে, ওনার শ্বশুরের কাছ থেকে জেনে নেবো যে যেহেতু জামাই করেছে তো তারও একটু দরদ রয়েছে, তো তার কাছ থেকে জেনে নেবো। কাকা, আপনি ওনার শ্বশুর না? আপনার জামাই হয়? আমার জামাই। আচ্ছা, আপনার কি বড় জামাই না মধ্যম জামাই? মধ্যম জামাই। তো আপনার জমি জামাই এখানটায় এসে চাষ করছে যখন থেকে, মানে প্রথম শুরুয়াত থেকে, তখন সার কার দোকান থেকে নিয়ে আসছিলেন? সার আমি বিভিন্ন দোকান থেকে নিয়ে আসছি, ওনার অনিল মামার দোকান থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা। নিয়ে আসে ওষুধ মানে ধান চাষ করছি। তারপরে এবং গন্ধি খেদানোর জন্য আমি বাজারে পাঠাই। আচ্ছা। উনি এখন ওই দোকান থেকে বর্মন ফার্টিলাইজার থেকে গন্ধি খেদার জন্য ওষুধ নিয়ে আসে। দোকানটা কোন জায়গায়? চাঁদামারি বাজারে বর্মন ফার্টিলাইজার। ওখান থেকে ওষুধ নিয়ে আসার পরে আমি তো ছিলাম না, দেখি নেই। আর জামাই তো আমার পড়াশোনা করে না। এখন গন্ধিমারা আনার পরে তো গন্ধিমারা ওর দিছে 25 ml জায়গায় 20 ml 15 ml এইরকম করে দেখি দেওয়ার পরে তারপরের দিন এখন 10টা 11টার দিকে 9টা 10টার দিকে দেখি ধান মানে যত রৌদ্র তাপ ওঠে তত ঝামর ধারে মানে পাখি গেছে। তারপরে যখন এইরকম দেখি তখন 4 বিঘা 3.5 বিঘা মতো দেখা যায় এইরকম। পরে তো মাথার টানো ঘুরে যায়। পরে আবার সাথে সাথে লোক পাঠাই বর্মন ফার্টিলাইজারের কাছে। চাঁদামারিতে লোক পাঠার পরে উনি বলছিল যে না, আর তোমরা মাঝে স্প্রে করো, মানে খালি জল দিয়ে স্প্রে করো, কিছু পরিবর্তন হতে পারে। তা ওনার ছেলেও বলছিল নাকি, আমি তো যাই নাই,
আর ওদের কাছে শুনি যে ছেলেও ওনাকে বলছে যে না খালি জল দিয়ে স্প্রে করলে আর কোনো পরিবর্তন আসবে না। তারপরে আমি ওর কাছে গেছি, হ্যাঁ, যে বলছি যে দেখো আমার তো ধান জামাই গরিব মানুষ, দানা দাপড় করিয়া ধানটা চাষ করছে, তা যদি কিছু মামা একটু সহযোগিতা একটু যদি ইয়ে করো তাহলে একটু ওনার অন্তত কিছু ক্ষয়ক্ষতিটাও দিলে খুব ভালো হতো। তো উনি বলছে যে ভাগনা তুমি যাও, আমি যাবো। হ্যাঁ, যাবো করে আজও আসে, আজ 7 দিন হয়ে গেল। হ্যাঁ, গত 30 তারিখ মঙ্গলবারের ঘটনা, আজকে রাত পয়লে মঙ্গলবার 8 দিন হয়ে যায়, এখনো পর্যন্ত আসে নাই। মানে কারো দ্বারা প্রস্তাবও দেয় নাই। না, কোনো প্রস্তাব দেবো বা এরকম কিছু বলেনি। না, উনি একটা কথা বলছিল ক্ষতিপূরণের কথা, যে বলছিল যে ভাগনা তুমি এক কাজ করো, যে ওনা যার জমিটা নিচো কয়া মিলে বর্ষা হেমদিটা তুমি আবাদ করো। হ্যাঁ, হেমদিটা আবাদ করো, ওখানে 4 কেজি 4 বিঘাতে 4 কেজি আমি মানে যা বীজ নাগে বীজটা আমি দেবো, আর সার ওষুধ মানে কীটনাশক ওষুধ যা লাগে সেটা আমি দেবো। তাতে আমি বলছিলাম যে না মামা ওটা আটতে হয় না। হ্যাঁ, সেটা প্রস্তাব মেনে নেয়নি। আমি বলছি যে যাই তাহলে বাড়ির জমিওয়ালার সঙ্গে আলোচনা করি। পরে জমিওয়ালার সঙ্গে আলোচনা করার পরে দেখলে যে উনি জমিও দেবে না। পরে আমি ভাবলাম যে আমি দেবে না। হ্যাঁ, বলে না হেমদিটা আমি দেবো না। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম তাহলে যখন হেমদি ওরা দেবে না, আমার বাপের সম্পত্তি, আমার কাছে 4 বিঘার সম্পত্তি নাই, তাহলে জামাই যা আবাদ করলে ওই যে ক্ষতিপূরণটা উঠে আসবে কিছুটা, তা তো আর হবে না। তা সুতরাং আমার আর ওই সারও নেওয়া হবে না, ধান বীজও নেওয়া হবে না। হ্যাঁ, তারপরে আমি সংবাদ পাঠাচ্ছি, কোনো উত্তর আসেনি এখনো। তো আপনার জামাইয়ের কি অবস্থা রয়েছে? না, বাড়িতে কোনো আর্থিক অবস্থা নেই, ওরা দিন মজুরি করে খায়। হ্যাঁ, তারপর উপর 4 বিঘা জমির 3.5 বিঘা ধান নষ্ট হয়ে যায়। আচ্ছা, যে দোকান থেকে নিয়ে আসছিলেন সেই দোকানের নাম কি? বর্মন ফার্টিলাইজার। অনিল বর্মন ফার্টিলাইজার। আচ্ছা, তো ঘটনা হচ্ছে এখন মানে এই ধানগুলো কি উঠানো যাবে? কিছুটা উঠবে কি? কিছু তো উঠবে না। কিছু উঠবে না? কিছু উঠবে না। ক্ষতিপূরণ চাই, ধানে আমি ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ চান? আপনার কি হয় যার ধান নষ্ট হয়েছে? আপনার বড় ভাসুর। আচ্ছা, আপনারা বলবেন কিছু? এই ধানের ক্ষতিপূরণ চাই, আর কিছু চাই না। ক্ষতিপূরণ চান? হ্যাঁ, মানে যার দোকান থেকে সার নিয়ে আসার পর ক্ষতি হয়েছে, সে যদি ক্ষতিপূরণ দেয়, আপনাদের আবেদন এইটাই নাকি? আমরা ক্ষতিপূরণ, আমরা গরিব মানুষ, আমরা মনে করো খেয়াল করছি, নিজে কি খাটি কুটিয়ে মানে 2 পয়সা জোগাড় করে তবে শুনে সার জল নিয়ে আর দিছি, মোটর একজনকার, লাইন একজনকার, জমিন আর একজনকার, এগুলোকে দেওয়া লাগবে না? ওরা যে চায় তা কীভাবে দেবো আমি? সেই জন্য আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, বা আমার ধান যেটুকু আমার 60 মন হোক 70 মন হোক যেটুকুই হোক, কিন্তু লাগবে ক্ষতিপূরণ। এনাকে বলা হয়েছে 2 দিন বসার জন্য ডাকা হয়েছে, কিন্তু আসে নাই। কেন আসলো না উনি? কমসে কম আসা তো দরকার ছিল ওনার। উনি আসলো না কেন? আসা দরকার ছিল ওনার, যে দেখি ক্ষণটা কি হয়ে আছে, তাই না? আমরা তো কৃষক, একদিন তো আমারও তো এইরকম হতে পারে কি হতে পারে না? অবশ্যই হতে পারে। সেই জন্য আমরা চাই ক্ষতিপূরণ, আর কিছু চাই না। আচ্ছা, ভুলবশত হয়তো সারের দোকানের বা সে মেডিসিন দিতে ভুলবশত গন্ডগোল হয়ে গেছে, সেই জন্য তো ওনাকে ডাকা হয়েছে। একটা দেওয়ার কথা ছিল আর একটা দিয়ে দিচ্ছে, সেই জন্য তো ওনাকে ডাকা হয়েছে। কেন উনি আসলো না কেন? মাত্রা তো ভুল হতে পারে। হ্যাঁ, মানুষ মাত্রায় ভুল হতে পারে, কিন্তু সেই জন্য ওনাকে বসার জন্য বলা হয়েছিল। কেন উনি আসলো না? ও কমসে কম আসার দরকার ছিল। মানে আপনাদের আবেদন এইটাই দাঁড়াচ্ছে যে এই ধানের ক্ষতিপূরণ পেলে আপনারা সন্তুষ্ট, তাই না? হ্যাঁ, সন্তুষ্ট। সে যদি ক্ষতিপূরণ দেয় আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। ধান চাষ করতে কতটা টাকা খরচ হয়েছে? খরচ তো অনেক, যে কম 20-30 হাজার টাকা খরচ হয়, বীজ টিজ, সার, জল, পানি, অমুক তমুক। হ্যাঁ, তার মধ্যে জমি লিজ নেওয়া আছে, হাজার পয়সা, লিজের পয়সা আছে, দিন রাত পরিশ্রম করে জল দিয়ে এইরকম অবস্থা হলো। মেন সমস্যা হল পাশের বাড়ি আমার কমল কাকু, এই ধান ক্ষেতের পাশে আমার পাট ক্ষেত। আমি সর্বপ্রথম বুধবারে পাট খেতে আসি, আসার পর দেখি পাটের খেতে বগল দিয়ে একটা 1 আতর পাট মারা গেল। দেখতেছি আর পাট মারা গেল কি কারণে, ব্যাপারটা কি? পরে দেখি আলির মধ্যে ঘাস মারা গেল, দেখতেছি। আর ধানের শীষও মানে শেষ, মানে পাতা শীষ মানে ঝিন ধরছে, মানে মোড়া ভাব। তা ওরা তো স্প্রে করে চলে গেছে বাড়ি, কোনো টেনশন নাই, স্প্রে করলে গন্ধি মারা ধান বাড়িতে। কিন্তু আমি যখন পাট মারা যায় বা আলির ঘাস মারা যায়, তখন কমল কাকুকে আমি ফোন করি যে কাকু ব্যাপারটা কি? বলে কি? বলে আচ্ছা ধান বাড়িতে কালকে কি স্প্রে করছিল? ওরা তো বলতে পারে না। বলে গন্ধি মারা, ধান বাড়িতে গন্ধি মারা ছাড়া কী দেবে? বলে তাহলে তোমরা খেতে আসো তো। আমার পাট মারা গেল, আলির ঘাস মারা গেল, কাল কি স্প্রে করছিলেন? ফোন করে বললাম, ওরা আসলো। আসার পর ওরা তো ধান বাড়ির মধ্যে দিয়ে মানে খুব চিন্তা ভাবনা করলো যে হয়তো আমার প্রজেক্টটাই বেশি হয়ে গেছে, 20-এর জায়গায় 30 হয়ে গেছে, আমি একটু বেশি করে দিলাম। মানে ওরা জানে যে গন্ধিমারা ধান বাড়ি গন্ধিমারা ওষুধই নিয়ে যাচ্ছে, কি এটা নিয়ে আমরা সমালোচনা করতেছি ধান বাড়িতে। আর আমি শুনতেছি ওরা বলতেছে যে ভাই 15 জায়গায় হয়তো 20 দিছিস, হয়তো এক ট্যাঙ্কিতে ডাবল খাবার পড়ে গেছে, হয়তো একবার ঢালছে, পরে দেখা গেলো ভুলে আবার ঢাললো। এইটা নিয়ে ওরা মানে সমালোচনা করতেছে বা ক্যাঁচালো ওদের মধ্যে লাগিয়ে গেলো ধান বাড়িতে। তারপরে আমরা ওগুলো চিন্তা করলাম ডাব্বাটা নিয়ে আসে তো, কোন ডাব্বা? তা আমরা তো অত ইংলিশ জানি না। পরে নতুন কোম্পানি অনেক ধরনের মেডিসিন বার হয় আর কি সারের দোকানে, মানে যেমন হামলা, উস্তাদ, এগুলো তো আমরা দেখলে টের পাই, কিন্তু ওটা তো নতুন, ওটা আমার জীবনেও কোনোদিন করিও নাই। পরে ডাব্বাটা ধর নিয়ে আসলো, হ্যাঁ, প্রায় 10-12 জন লোক পালা হয়ে গেল।
কিন্তু ডাব্বাটা দেখে আর কেউ চিনতে পারলো না যে এটা কি বিষ না ঘাস মারা না জঙ্গল মারা, হ্যাঁ কিছু আর কেউ বুঝতে পারলো না। হ্যাঁ তখন আমি কি করলাম, সবাই তখন এলোমেলো করতেছে, ডাব্বাটা দেখে কেউ আর চিনতে পারলো না এটা কি বিষ না ঘাস মারা না জঙ্গল মারা। তখন আমার কাছে কেসিসির নাম্বার ছিল এডি অফিসের, ওখানে আমি এডি অফিস কেসিসি স্যারের সাথে সরাসরি আমি কথা বলি যে স্যার, মানে স্যার বললো যে তুমি ওষুধটা আমাকে মোবাইলে ফটো করে পাঠাও। পরে আমি সাথে মোবাইলে ফোন করে এই ওষুধটা মেসেজ করে পাঠিয়ে দিই। তখন উনি বললেন কি এটা তো জঙ্গল মারা, যেখানে দেবে সেখানেই ধ্বংস। তখনই এদের মধ্যে এই কমল কাকু ওর জামাই ওর বউ ওদের মধ্যে শুরু হয়ে গেলো দ্বন্দ্ব, যে আমরা গেলাম ধান বাড়ির গন্ডি মারা ওষুধের জন্য, তাহলে বর্মন ফার্টিলাইজার চান্দামারি অনিল সারের দোকানে কী কারণে জঙ্গল মারা ওষুধ দিল। তা যাই হোক, এই সময় এই খরা অবস্থায় যে কোনো রাস্তায় জঙ্গল ঝাড় সব ডুবিয়ে পড়ে গেছে, তাজা ঘাস নাই। আর এই সময় কোনো দিন জঙ্গল মারা ওষুধ কি কেউ দেয়? আর ও কীভাবে দিল এই ওষুধটা? এই সময় তো জঙ্গল মারা ওষুধ প্রয়োগ হয় না, তাই না? কিন্তু এই জঙ্গল মারা ওষুধ দিল বা কীভাবে? আর ও যদি জানিয়ে দিত তাহলে এই ডাব্বাটা নাকি হলে 12 ট্যাঙ্কি হতো। আচ্ছা 12 ট্যাঙ্কি কোনো দিন জঙ্গল আছে? কোনো রাস্তায় কোনো জঙ্গলে 12 ট্যাঙ্কি ওষুধ প্রয়োগ হয়? ও নিজে নাকি বলছিল, ও যে নিয়ে আসছে ওষুধটা ও বললো যে 12 ট্যাঙ্কি হবে। আচ্ছা 12 ট্যাঙ্কি জঙ্গল ঝাড় আছে? আর এ সর্বপ্রথমে ধানবাড়ির কথাই বলছিল, কিন্তু ওর মুখে শুনি আর কি, তারপরে দিল এই ওষুধটা। তা যাই হোক, এখন আমরা যেহেতু দিন রাত বেচারায় যে জমি লিজ করে হাল জাল ক্ষতিপূরণ অনেক ধরনের পরিশ্রম করে আবাদ কিছু করলো, তাহলে পরিবারটা কি নষ্ট হয়ে যাবে? এই 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 ক্ষতিপূরণটা না হয় তাহলে আবার তো কৃষি লোক আছে গ্রামে, তাদের কি দশা হতে পারে? আপনি যখন যাই এই হোক। ওষুধটা নিয়েছিলেন, হুম। যখন নিয়েছিলেন এই মেডিসিনটা, তো এটা তখন বিলটা দেওয়ার সময় আপনি কি কোনো স্লিপ রসিদ না নিয়েছিলেন? না না না, ওগুলা তো সে গ্রাম বাংলায় দেয় না, গ্রাম বাংলা দেয় দেয় না। কেউ নেয় না, কেউ দেয় না। না গ্রাম বাংলায় কেউ দেয় না, এখানে মেলা ওষুধ সারের দোকান আছে, কেউ দেয় না, পরিচিত না, সকাল বিকাল সবসময় দেখা হয়, ওষুধ নেওয়া হয়, দেয় নাই। তো যাই হোক, এটা আমরা ক্ষতিপূরণ চাই। হ্যাঁ এটা আমার আবেদন। এই ক্ষতিপূরণ না হলে আগামী দিনে আরও কৃষি লোক আছে, তাদেরও ভবিষ্যৎ অন্ধ হয়ে যাবে। তো সরাসরি দেখতে পারতেছেন যে ধান ক্ষেতের অবস্থা রয়েছে, এখানতে গ্রামবাসী সবাই রয়েছে, সবারই আবেদন হচ্ছে যে তারা এটা ক্ষতিপূরণ পেলে তারা সন্তুষ্ট।